ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম কাওয়াত্তা ইউটিউব চ্যানেলের ভয়ঙ্কর সত্য ঘটনার আরও একটি নতুন এপিসোড নিয়ে। ইতিমধ্যে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের এপিসোডটা জিনের ঘটনা দিয়ে সাজানো। এই জিনের ঘটনাগুলো আরও 2 মাস আগেই আমার কাছে এসেছিল, যা আমি অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি। বেশ কিছুদিন আমি কোনো ধরনের ঘটনা শেয়ার করতে পারিনি আপনাদের জন্য। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। পরপর 2টি অপারেশন আমার হয়েছিল 1 সপ্তাহ আগে পরে। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আজকে যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি রংপুরের কোনো একটা গ্রামে থাকেন এবং তিনি যখন ছোট ছিলেন, 1996 সালের ঘটনা, তিনি তখন একটা মাদ্রাসায় পড়তেন। তো ওই মাদ্রাসাটা ছিল মূলত মাদ্রাসা এবং এতিমখানা, এরকম টাইপের একটা মাদ্রাসা। সেখানে মানে হেফজো পড়তেন তিনি। তো তিনি যখন হেফজো পড়তেন, তার বয়স তখন 13 ছিল এবং তার যেই মানে সহপাঠী ছিল, তাদের মধ্য থেকে তিনি কোনোভাবে জানতে পারেন যে কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের আমল আছে। তার মধ্যে এমন একটা আমল আছে যেটা করলে নাকি মানে জিন জাতি বশ করা যায়। তো সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে যে জিন সূরা আছে, আপনারা অনেকে জেনে থাকবেন। সেই জিন সূরার যেই মানে সূরাটা পুরা, এটা যদি 700 বার কেউ পড়ে, তাহলে নাকি মানে জিন আয়ত্ত করা যায় বা এরকম কিছু একটা তিনি তখন শুনেন। তো তার একটা ইচ্ছা হয় যে সে জিন আয়ত্ত করবেন এবং জিনেদের কাছ থেকে অনেক কিছু চাইবেন। মানে এরকম একটা চিন্তাধারা, যেহেতু তিনি ছোট ছিলেন, তার চিন্তা ভাবনাগুলো ওরকমই ছিল। তো তিনি বৃহস্পতিবার সেই জিন সূরাটা পড়তে থাকেন। যেহেতু পরের দিন শুক্রবার, আর পরের দিন যে হুজুরকে সবক শুনাইতে হবে না, এজন্য তিনি সেই জিন সূরাটা পড়া শুরু করেন। সকাল থেকে পড়েন এবং রাত পর্যন্ত পড়তে পড়তে প্রায় 400 বারের মতো পড়েন। এবং তিনি রাতের দিকে বাড়িতে যাচ্ছিলেন, তার বুকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছিলেন, আরেক হাতে একটা তবজি ছিল। সেটা পড়তে পড়তে এবং এই জিন সূরাটা তার মুখস্থ ছিল ওই সময়টাতে। মানে হেফজো পড়তেন তো, তো তার এটা মুখস্থ করা হয়েছিল। সে এটা মুখস্থই পড়তে পড়তে বাড়ির দিকে যাচ্ছিলেন। তো হঠাৎ করে একটা মাঠের মধ্যে দিয়ে তার বাড়িতে যেতে হইতো, ছোট্ট একটা মাঠ। তো ওই মাঠের মাঝখানে যখন আসেন, হঠাৎ করে একটা লম্বা একটা লোক তার যেই হাতে সবজি ছিল সেই হাতটা মানে চেপে ধরে এবং তাকে মানে হুংকার দিয়ে বলে যে, "এই তুই কি পড়তাছস?" বা এরকম কিছু একটা তাকে জিজ্ঞেস করা হয়। সে অনেকটা ভয় পেয়ে যায় এবং সে ঘুরে ওই লোকটাকে যখন দেখে যে তার থেকে প্রায় ২-৩ গুণ লম্বা হবে এরকম একটা মানুষ, এবং অন্ধকারের মধ্যেও তার মানে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং তার ভুরুগুলা অনেক মোটা, মোটা ছিল এবং তার যে চোখগুলা, সে কয়লার আগুনের মতো মানে জ্বলজ্বল করতেছিল, লাল টকটকা। তো এইটা দেখে সে মানে অনেক জোরে একটা চিৎকার দেয় এবং সে যখন চিৎকার দেয়, মানে ওই লোকটা মানে তার হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে তাকে বলে যে, "এসব তোর পড়ার দরকার নাই। এসব পড়লে তোর ক্ষতি হবে। বা তুই যা চিন্তা করতাছস এটা মানে খুবই খারাপ এবং ভয়াবহ", এরকম কিছু একটা তাকে বুঝাইয়া বলে যে, "বাড়িতে চলে যা। আর এগুলা আর পড়বি না।" তো যাই হোক, এরকম অনেক কিছু তাকে বলে সে লোকটা ছেড়ে দেয় এবং সে এক দৌড়ে মানে বাড়ির দিকে চলে যায় এবং সেই বাড়িতে গিয়ে দরজার সামনে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তার ভাষ্যমতে সে ঐদিন বেঁচে গেছে যে তার বুকের মধ্যে কোরআন শরীফটা ছিল।
সে ওই কোরআন শরীফটা মানে হাত থেকে ফেলে দেয় নাই। সে একদম বাড়ি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বাড়িতে সে যাইতে সময়টা লাগছে, ঠিক অতটুক সময় পর্যন্ত সেই কোরআন শরীফটা সে বুকে ধারণ করে মানে ধরে রাখছে। যার কারণে তার কোনো ক্ষতি করতে পারেনি ওই জিনিসটা, বা এরকম কিছু একটা সে বলে। আবার সে এটাও বলা হইতে পারে যে ওইটা কোনো ভালো জিন ছিল। তো যাই হোক, এই ছিল তার সাথে একটা ঘটনা, এবং সেই মাদ্রাসাতেই তার এই ঘটনার ঠিক ৩ বছর পরে আরেকটা ঘটনা ঘটে। ওই মাদ্রাসাতে নতুন একটা ছেলে এসে ভর্তি হয়। ছেলেটার নাম ছিল মুক্তার। আর ছেলেটা মূলত একাই আসছিল। কিন্তু ছেলেটার মধ্যে মানে অনেক সময় মানে অস্বাভাবিক অনেক কিছু খেয়াল করা যাইত। যেমন ছেলেটা কারো সাথে মিশতো না, কারো সাথে তেমন কথা বলতো না, একা থাকতো বেশি। মানে তার মধ্যে কিছু অস্বাভাবিক বিষয়গুলা দেখা যেত। যেমন দেখা যেত যে খাবারের সময় সে মানে থাকতো না মাদ্রাসায়, তাকে খুঁজে পাওয়া যেত না। তো তাকে জিজ্ঞেস করলে সে বলতো যে তার মাদ্রাসার খাবার ভালো লাগে না, যার কারণে সে বাইরে থেকে খেয়ে আসে। মানে এরকম বুঝ দেয়, এবং সে বেশি একটা কথা বলে না। তাকে যদি কোনো প্রশ্ন করা হয়, মানে সে এমনভাবে উত্তর দেয় মানে সে যত দ্রুত এখান থেকে সরতে পারে এরকম একটা বিষয়। তো যাই হোক, কিন্তু ওই মাদ্রাসাতে কিছু ছোটখাটো ভয়ংকর ঘটনা ঘটে, যার কারণে হুজুর মানে সব ছাত্রদেরকে কড়াভাবে বলে দিছিল যে কেউ যেন মানে ভুলেও যাতে একা না বের হয়। রাতের বেলা বিশেষ করে। কারো যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় রাতে, সে যেন অন্য আরেকজনকে ডেকে তুলে তারপরে যেন বের হয়। মানে ২ জন একসাথে। একা, একা যেন কেউ না বের হয়। এরকম মানে সেই মাদ্রাসার হুজুর সবাইকে বলছিল। তো একদিন এরকমই সেই ইব্রাহিম ভাই, সে মানে ওয়াশরুমে যাইতে হবে। সে তখন বের হয়, এবং তার আরেকটা বন্ধুকে সে নিয়ে বের হয়। তার বন্ধুর নাম ছিল আওলাদ। সে আওলাদকে নিয়ে সে বের হয় এবং ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার সময় তারা একটা জিনিস লক্ষ্য করেন যে সেই মাদ্রাসার বারান্দার মধ্যে বসে সেই মুক্তার মানে পড়তেছিল। তারা এটা দেখে খুব অবাক হয়। অবাক হওয়ার কারণ হচ্ছে যে তাদের মাদ্রাসার ২ জন মানে সিনিয়র ভাই ছিল। একজনের নাম হাসান, আরেকজনের নাম ছিল ইমরান। এই ২ জন। সেই হাসান ভাইয়ের পাশে দেখছে যে মুক্তার মানে পাশের বিছানায় মুক্তার শুয়ে আছে। তারা যখন মানে ওয়াশরুমের জন্য বের হয়, তখন সেই মুক্তারকেও ওই রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখে তারা বের হইছে। মানে তার সামনে দিয়ে বের হইছে। কিন্তু এখানে এসে দেখতাছে যে সে মানে পড়তেছে। তো এটা দেখে তারা মানে ভয় পায় নাই। তারা হয়তো ভাবছে যে ও উঠে হয়তো আসছে। আবার তারা এটাও চিন্তা করতেছে যে ও আমাদের আগে আসলো কিভাবে? আসতে হইলে তো আমাদের সামনে দিয়ে আসতে হবে। তো যাই হোক, তারা সে মুক্তারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে, "তুমি এখানে এত রাতে পড়তেছো?" কিন্তু এখানে মজার ব্যাপার হইতাছে যে সেই মুক্তার মানি কোনো মানে উত্তর না দিয়ে সে তাদের হাতে পায়ে ধরে বলে যে কান্নাকাটি করে, এবং বলে যে, "তোমরা এই কথা হুজুরকে বইলো না। হুজুর যদি জানতে পারে তাহলে আমাকে মাদ্রাসা থেকে বের কইরা দিবে।" তারাও বিষয়টা মানে বুঝতে পারে নাই। তো যাই হোক, পরে তারা ওয়াশরুমের কাজ সেরে রুমে এসে তারা শুয়ে পড়ে, এবং পরবর্তীতে যখন সকাল হয় তখন তারা মানি এরকম বলতেছিল যে মানে তারা বলতে সেই মানে ইব্রাহিম সে কিন্তু কারো কাছে বলে নাই। তার কথা রাখছে। সে বলছে যে কারো কাছে বলতে নাই। কিন্তু আওলাদ কিন্তু কথা রাখতে পারেনি। যে আওলাদ বলে যে, "ওরে দেখলাম রুমে, ও আবার যায়া দেখি ওইখানে পড়তে বসছে।" তো এই কথাটা মানে ২ কান থেকে মানে ৬ কান হইতে আর সময় লাগলো না। মোটামুটি অনেক মানুষই, প্রায় মানুষই বিষয়টা জানতে পারলো, এবং সেই হাসান ভাই এবং ইমরান ভাই তারা যে ওই মাদ্রাসার মধ্যে মানে সিনিয়র পারসন ছিলেন, তারাও বিষয়টা জানলেন, এবং এই কথাটা সেই হুজুরের কান পর্যন্ত পৌঁছায়, এবং
সেই হুজুর বলে যে আসলে এই বিষয়টা দেখতে হবে একদিন। আসলে বিষয়টা কি? তো সেই হাসান ভাই এবং ইমরান ভাই তারা এবং হুজুর তারা সবাই মিলে ভাবলেন যে এটা তারা মানে রহস্য বের করবেন যে আসলে বিষয়টা কি। তো এরকমই একদিন সেই মানে মুক্তারকে ছাড়া মূলত সবাইকে বলা হয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে এই মুক্তারের যে ব্যাপারটা এটা যে মোটামুটি সবাই জেনে গেছে এটা কিন্তু মুক্তার জানতো না। মানে সবাই কানাকানি ভাবে এটা বলাবলি করত। মানে ওপেনলি কেউ বলতো না। তো যাই হোক এরকমই একদিন সবাইকে বলা হয় তারা সবাই জেগে থাকবে কিন্তু ঘুমের ভান ধরে থাকবে। তারা রহস্য উদ্ঘাটন করবে। তো যেই বলা সেই কাজ। ওদিকে হাসান ভাই আর ইমরান ভাই তারাও শুয়ে আছে। তাদের পাশে সেই মুক্তারের বিছানা, সেও তার বিছানায় শুয়ে আছে। এদিকে সবাই মোটামুটি মানে কয়েকজন ঘুমিয়ে পড়ছিল তারা জানতো না। বাট বেশিরভাগ ছাত্ররাই বিষয়টা জানতো এবং তারা ঘুমের ভান ধরে সবাই শুয়ে আছে। তো সবাই শোয়ার ঠিক ০.৫ ঘন্টার মতো সময় হবে। ঠিক ওই সময়টাতে হঠাৎ তারা দেখতে পায় যে সে মুক্তার শুয়ে আছে এবং তার শরীর থেকে একটা আলোর মতো একটা অবয়ব উঠল। সেই অবয়বটা মানে একটা মানুষের আকৃতি আরকি বোঝা যায়। তো ওই আকৃতিটা আস্তে, আস্তে মানে হাঁটতেছিল সামনের দিকে, দরজার দিকে। তো হাঁটতে, হাঁটতে একটা পর্যায়ে সেই অবয়বটা মানে আলোর যে দৃশ্যটা ওইটা মানে দরজা ভেদ করে বাইরে চলে যায়। এদিকে সেই ইব্রাহিম ভাই সে তার বন্ধু যে আওলাদ ছিল তাকে মানে হাত দিয়ে মানে গুঁতা দেয় এবং সেও মানে ইশারায় বুঝায় যে চুপ করে থাকতে। তো যাই হোক ঠিক মানে তখনই হঠাৎ করে সেই তার বিছানায় যে মুক্তারের যে দেহটা মানে শুয়ে আছে সেই দেহটার উপরে সেই হাসান ভাই আর ইমরান ভাই তাদের যে বিছানার তোশক ছিল সেইটাকে মানে তার উপরে ঢেকে দিয়ে মানে তাকে জাপটে ধরে এবং মানে পুরা মাদ্রাসার মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়। সবাই লাফায় ওঠে এবং তাদের যে হুজুর ছিল সে আইসা মানে হারিকেন জ্বালায় দেয়। ওই সময়টা তো মানে গ্রামের বাড়ি ছিল যেহেতু হারিকেনের মাধ্যমে সবাই মানে পড়াশোনা করতো রাতের বেলা। সেই হারিকেনটা মানে জ্বালায়া মানে কুপি-টুপি জ্বালায়া পুরা আলোকিত বানায়া ফেলায়। তো যাই হোক উম সবাই মানে অবাক হইয়া তাকায়া ছিল সেই তুষুকের নিচে সেই মুক্তারের দেহটাকে দেখবে আরকি। তো একটা পর্যায়ে সেই তুষুকটা উঠানো হয়। উঠানোর পরে তারা দেখে যে সেখানে মুক্তারের দেহটা নাই। শুধু বিছানাটা। মানে সমস্ত মানুষ মানে এই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে যায়। যা এইমাত্র তার শরীলটা দেখা গেছে সে শুয়ে আছে। অথচ সেই তুষুকের নিচে থাকার কথা। কিন্তু তুষুকটা উঠানোর পরে দেখা যাচ্ছে যে সে সেখানে নাই। ওই দিনকার পরের থেকে সেই মুক্তারকে আর কখনো সেই মাদ্রাসায় দেখা যায়নি। তো এই ঘটনাটা ঘটারও ঠিক ১ বছর পরে একদিন সেই আওলাদ এবং সেই ইব্রাহিম ভাই তারা সবাই মানে বসে গল্প করতেছিল। শুক্রবার ছুটির দিনে। তো যে যার মতো গল্প করতেছিল ওইদিন আর পড়াশোনা নাই। তো হঠাৎ করে সেই মানে আওলাদ বলে ওঠে যে কে যেন তাকে মারলো। মানে মাথার মধ্যে থাপ্পড় দিল এরকম একটা। কিন্তু এটা যে থাপ্পড় যে দেওয়া হয়েছিল এটার একটা শব্দ কিন্তু সেই ইব্রাহিম ভাই পাইছিল। যে আসলে মানে কেউ কাউকে যদি একটা থাপ্পড় দেয় দুষ্টামি করে হোক বা সিরিয়াস ভাবে একটা কিন্তু শব্দ হয়। সে কিন্তু শব্দটা পাইছে। কিন্তু সেই আওলাদ ভাই মানে বলতে থাকে যে, "কে মারলো আমাকে?" তো চারিদিকে মানে খুঁজতে থাকে। তো এদিকে সেই ইব্রাহিম ভাই ভাবছে যে অনেকে মিলে গল্পগুজব করতেছে হয়তো তাদের মধ্য থেকে কেউ হয়তো দুষ্টামি করে মারছে। তো যাই হোক ওরকম একটা আমলে নেয় না। তো এর মধ্যেই সেই রুমের মধ্য থেকে মানে বাইরে বের হয় সকালবেলা সেই আওলাদ। সে যখন দরজা থেকে বাইরে বের হয় তো এমন সময় সে মানে অনেকটা চিৎকার শুরু করে।
যে আমাকে মারতাছে, আমাকে বাঁচা। মানে ওমা গো, বাবা গো এরকম বলে সে চিৎকার করতেছিল। ঠিক সেই সময় মানে সেই ইব্রাহিম ভাই সহ তাদের আরো কিছু মানে ছাত্র ছিল, বন্ধু। তারা সবাই দৌড়ে বের হয় এবং দেখে যে সেই আওলাদের মানে নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। মানে বোঝা যাচ্ছিল তাকে কেউ মানে প্রচন্ডভাবে মারতেছে। মানে ঘুষি, লাথি এরকম মারতেছে। তখন তারা এটা দেখে মানে তাকে জিজ্ঞেস করে যে, "কি হইছে?" তখন সে আওলাদ বলতেছে, "কে যেন আমাকে মারতাছে।" তো একটা পর্যায়ে মানে তারা দেখতে পারে যে তাদের সামনে তাকে মারা হয়। সে মানে সেই বারান্দার মধ্যে গড়াগড়ি করতেছিল। মানে তাকে যে মারতাছিল এটা শব্দ হইতাছিল। কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছিল না। তাকে যে মারতাছে সে মানে কাতরাইতাছে ব্যথায়, সেটাও দেখতে পারতাছিল। এমনকি শরীর বিভিন্ন জায়গা থেকে যে রক্ত বের হয়ে গেছে এটাও বোঝা যাচ্ছিল। তো একটা পর্যায়ে তারা দেখতে পায় যে সেই আওলাদকে মানে পা ধরে টেনে মানে সেই মাঠের দিকে নিয়ে যাইতেছে, ছেঁচড়ায় নিয়ে যাইতেছে। তখন তারা সবাই মানে তাকে দৌড়ে যেয়ে ধরে। মানে সে বলতেছিল যে, "আমারে ধর, আমারে ধর।" তখন মানে তারা দৌড়ে ধরে। কিন্তু তখন তারা ধরার পরে যে শক্তিটা অনুভব করে যে আসলে তাকে প্রচন্ড শক্তিতে মানে উম টানতেছে এবং তারাও এখানে প্রায় ৩-৪ জন টেনে ধরে রাখছে আওলাদকে। কিন্তু তারা রাখতে পারতেছিল না। তো একটা পর্যায়ে তারা খেয়াল করে যে সেই আওলাদকে মানে আস্তে, আস্তে মানে উপরের দিকে উঠাইয়া নিতেছে। মানে এই দৃশ্যটা দেখে মোটামুটি ভয় পেয়ে যায় ওরা এবং সেখান থেকে মানে যে কয়জন মানে তাকে ধরে টানতাছিল তার মধ্যে অর্ধেকের বেশি মানে তার হাত ছেড়ে সরে যায়। যে উপরের দিকে উঠতেছে মানে এরকম দৃশ্য তো তারা কখনো দেখে নাই বা শুনেও নাই। ঠিক সেই সময় তাদের হুজুর আসে। তো হুজুর এসে সেই একটা ৩৩ আয়াতের নাকি একটা যে কোনো একটা দোয়া আছে সেটা পড়ে তাড়াতাড়ি মানে ঠিক করে। পরে আস্তে, আস্তে মানে আওলাদ মানে ঠিক হয়। স্বাভাবিক হয়। মনে হইতাছে যে যেই মানে অদৃশ্য জিনিসটা তার উপর আক্রমণ করছে, সেই জিনিসটা আর নাই এটা বুঝতে পারে। তারপরে আওলাদকে তারা সবাই ধরে ঘরে নিয়ে যায়। তো পরবর্তীতে সে মানে ১ সপ্তাহ পরে সে আওলাদ আস্তে, আস্তে সুস্থ হইয়া ওঠে এবং তারপর থেকে সে আর এই মানে মাদ্রাসায় লেখাপড়াটাই ছেড়ে দেয়। সে আর লেখাপড়া করে না। সে একবারে চলে যায়। তো ভিউয়ার্স এই হচ্ছে মানে ইব্রাহিম ভাই তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং এই ঘটনাটা অনেক আগের একটা ঘটনা। কিন্তু এখনকার দিনে এই জিনকেও অনেক মানুষ আছে বিশ্বাস করতে চায় না। যে বলে যে ভূত বলতে কিছু নাই, জিন বলতে কিছু নাই। কিন্তু আসলে কথা হচ্ছে যে জিন আছে। এটা কোরআনেও আছে। জিনের ব্যাপারে বলা আছে। জিন নামে একটা সূরাই মানে কোরআনের মধ্যে আছে। তো জিনকে বিশ্বাস না করলে কিন্তু ঈমান থাকবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভূতের যে ব্যাপারটা বলে যে অনেকে বলে যে ভূত নাই কিন্তু জিন আছে। তো এই বিষয়টা হচ্ছে যে আসলে আমরা ভূত যে বলি, ভয়ংকর কিছু, অদৃশ্য কিছু এগুলাকে আমরা ভূত বলে থাকি। কিন্তু এখানে কথা হচ্ছে যে জিনের মধ্যে যে খারাপ জিনিসগুলা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ওইটাকে আমরা মানে ভূত বলে থাকি। আসলে ভূত বলতে কিছু নাই বলতে নাই। মানে জিনের যে ব্যাপারটা তাকেই মানুষ ভূত বলে থাকে। তো এই জিনেদের কিন্তু মানি পৃথিবীর মধ্যে বসবাস মানুষের মতো তারাও সৃষ্টি হইছে কিন্তু তাদের হায়াত অনেক বেশি। তারা ১৪০০ বছর, ১৫০০ বছর, ২০০০, ২৫০০ এরকম তারা বাঁচে। মানুষ যেমন ৬০-৭০ বছর বাঁচে কিন্তু তারা কিন্তু বাঁচে অনেক বেশি। আর এই জিন কিন্তু মানি সারা পৃথিবীর মধ্যে যেমন মানে ছড়ায়-ছিটায় আছে। তার মধ্য থেকে যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এই সমস্ত দেশগুলাতে মানে বেশি। এই কথাটা মানি যারা মানি প্যারানরমাল নিয়ে বিষয় নিয়ে ঘাটাঘাটি করে ইন্টারন্যাশনাল ভাবে মানে তাদের ভাষ্য মতে। তো আপনারা চাইলে এটা গুগল করে দেখতে পারেন। তো এরকমই মানে প্রবাসে থাকেন নয়ন ভাই। তার কিছু জিন নিয়ে কিছু ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাগুলা হচ্ছে এরকম যে তিনি মালয়েশিয়াতে থাকেন। তিনি মালয়েশিয়াতে যখন ১ম যান,
তিনি খুব সম্ভবত ৯৮ বা ২০০০ সালের দিকে ওই সময় মানে ১ম অবস্থায় গেছেন ৯৮ বা ৯৯ সালের দিকে। তো ওই সময়টাতে তিনি যখন যান, তিনি একটা কোম্পানিতে চাকরি করেন। তার মানে কাজটা ছিল যে ওয়ার্কারকে দিয়ে মানে কাজ করাইতে হইতো। কোম্পানি বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নেয়, সেখানে তিনি এবং তার আরো ২ জন মানে কলিগ ছিল। তারা মানে ওয়ার্কারদের দিয়ে কাজ করাইতো। এটা ছিল মানে মূল তাদের দায়িত্ব। তো ওই কোম্পানি থেকে মানে বিভিন্ন জায়গায় যেখানে মানে কন্ট্রাক্ট হইতো, সেখানে তাদেরকে পাঠানো হইতো। ওইখানে তারা ১ মাস, ২ মাস, ৩ মাস মানে যতদিন লাগতো সেখানে থেকে তারা ওয়ার্কারদের দিয়ে কাজ করাইতো। তো ঠিক এরকমই একটা জায়গায় তাদেরকে পাঠানো হয় মালয়েশিয়াতে। তো সেইখানটাতে একটা বাড়ির মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হয়। বাড়িটা ছিল ২ তালা। তো বাড়িটা ছিল এরকম যে উপরে ৩ টা রুম আর নিচের যেই জায়গাটা একপাশে কিচেন, আরেকটা পাশ মানে বেশ মানে বড়সড় একটা জায়গা মানে খালি পড়ে থাকে। তো তারা মানে কাজ করত যেমন শিফটি হিসাবে দিনে রাতে এরকম মানে মিলিয়ে ঝিলিয়ে কাজ করত তারা। তো এর মধ্যে একদিন সেই নয়ন ভাই বাড়িতে ছিলেন। সে রান্না করতেছিলেন। মূলত তাদের রান্না নিজেদেরই করতে হইতো। তো সে রান্না করতেছিল। তো হঠাৎ করে মানে তার মানে ফোন বাজে। টেলিফোন ছিল ওই সময়টাতে ওইখানে। তো টেলিফোনে মানে রিং হইতাছে। সে তখন সেই কিচেন রুম থেকে বের হয়। তো বের হয়ে যখন সিঁড়ির কাছে আসেন, হঠাৎ তিনি দেখতে পান যে একটা মেয়ে তার সামনে দিয়ে হেঁটে সেই সিঁড়ি দিয়ে উপরে গেল। তো সে সেই মেয়েটাকে ফলো করে তার পেছন সেই উপরের দিকে ওঠেন। কিন্তু তিনি উপরে উঠে সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পান না। তো তিনি ভাবলেন হইতে পারে যে তার যে কলিগ তাদের হয়তো পরিচিত হইতে পারে বা কারো ফ্রেন্ড হইতে পারে। হয়তো আসছে দেখা করার জন্য। তো পরবর্তীতে রাত্রে যখন তারা বাড়িতে আসে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে, "তোমাদের এখানে কি কোনো মেয়ে থাকে কিনা? বা কোনো মেয়ে কি তোমাদের কাছে আসার কথা কিনা?" তখন তারা বলে যে, "না, এরকম তো কোনো কথা না।" তখন তারা বিষয়টা বুঝতে পারে যেহেতু তারা সেই মালয়েশিয়াতে আরো আগে থেকেই সেখানে থাকে। তখন তারা বলে যে, "সমস্যা নাই। এটা ভয় পাওয়ার কিছু নাই। এরা কোনো ক্ষতি করে না।" তখন সেই নয়ন ভাই তাদেরকে জিজ্ঞেস করে, "ক্ষতি করে না মানি?" তখন বলে যে, "এগুলা জিন। এগুলা প্রায় সময় দেখা যায়। আমরা অনেক দেখছি। আমাদের চোখে অনেক পড়ে। এমনকি এই বাড়িতেও আমাদের চোখে অনেকবার পড়ছে।" তখন মূলত নয়ন ভাই একটু ভয় পেয়ে যায় যে আসলে বিষয়টা তিনি যেহেতু আগে তার মানে অভিজ্ঞতা ছিল না এই ১ম। তো যাই হোক পরবর্তীতে সে ওই জায়গা থেকে তাদের কাজ শেষ হয়ে যায়। তাদেরকে অন্য আরেকটা শহরে পাঠানো হয় এবং সেখানে ওয়ার্কারদের থাকার জন্য অন্য একটা জায়গা দেওয়া হয়। আবার তাদের থাকার জন্য একটা বাড়ি ভাড়া নিতে বলা হয়। তাদেরকেই মানে খুঁজে নিতে বলা হয় ওইখানটাতে। মানে কোম্পানি ভাড়া-টাড়া বহন করে সবকিছু। তো তারা একটা খুঁজে একটা নিরিবিলি একটা জায়গাতে একটা বাড়ি পায়। যে বাড়িটা মানে মূলত ছিল ২ তালা অনেক সুন্দর। কিন্তু বোঝাই যাচ্ছিল যে এখানে কম করে হলেও ৫-৬ বছর কোনো মানুষজন থাকে না। তো তারা যখন সেই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে, বাড়ির মালিক তাদেরকে ভাড়া দেয়। খুবই মানে কম দামে ভাড়া দেয় এবং বলে যে মানে শর্ত করে দেয় যে এই বাড়ির মধ্যে যত ঘাস জন্মাইছে এগুলা মানে তাদেরকে পরিষ্কার করে দিতে হবে। মানে এই বাড়ির মালিক এগুলা পরিষ্কার করে দিবেন আরকি। তো বাড়িটা অনেক সুন্দর। তাই তারা সেই বাড়িটাতে ওঠে এবং দিনের বেলাতে সে মানে ওইটার ভিতরেও মানে উপরে নিচতলায় কেউ থাকে না। ওপরে ৩ টা রুম, ৩ টা রুমে তারা ৩ জন উঠে পড়ে। তো তাদের যেই কলিগ ছিল তারা হয়তো কোনো কাজে হয়তো বাইরে গেছিল। সে একা বাসার মধ্যে ছিল। সে গান শুনতেছিল। তো তার রুমের মানে যেই দরজাটা ছিল, তার যে রুমটা ছিল, তার রুমের মানে সোজাই ছিল সেই মানে সিঁড়িটা। তো তিনি হঠাৎ মানে খেয়াল করেন যে
সেই সিঁড়ির মধ্যে দিয়ে কোনো একটা মানুষ মানে অনেক লম্বা, যেটা মানে খুবই প্রায় ১০-১৫ ফুট লম্বা হবে। এরকম একটা লম্বা কালো একটা জামা পরা, মানে মাথায় গোল ক্যাপ পরা, সে মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল। তো অর্ধেক সিঁড়ি ওঠার পরে যখন মানে তাকে দেখে, সে রুমের মধ্যে ছিল, গান শুনতেছিল। তাকে দেখে সেই মানে লোকটা আবার মানে উল্টো দিকে ঘুরে মানে নিচে নেমে যায়। তখন সে মানে দ্রুত সেখানে আসে, যে কে আসলো এটা দেখার জন্য। নিচে নেমে আসে, কিন্তু সে নিচে এসে কাউকে সেখানে দেখতে পায় না। এটাও ছিল তার আরো একটা ঘটনা। এবং আরেকটা ঘটনা, এই ঘটনাটা ঘটেছিল তাদের ৩ জনের সাথে। তারা ৩ জন সেই অন্য একটা শহর থেকে যখন মানে গাড়িতে করে তারা মানে তাদের যে হেড অফিস ছিল সেখানে যাচ্ছিল। ঠিক সেই সময়টাতে মালয়েশিয়াতে ওই সময়টাতে কিন্তু অনেক ধরনের মানে বসতবাড়ি খুব কম ছিল। এখনো মানে অনেক কম, মানে বাংলাদেশের মতো এরকম হিজিবিজি এরকম টাইপের না। তো এরকমই একটা রাস্তা, নির্জন রাস্তা, সেখানে কোনো বাড়িঘর নাই, একদম নির্জন। ওই রাস্তা দিয়ে তারা রাতের বেলা তাদের হেড অফিসের দিকে যাচ্ছিলেন। তো ঠিক মাঝামাঝি যখন ওই পথের যে মাঝামাঝি যে জায়গাটা, সেখানে তো কোনো ধরনের বাড়িঘর নাই, একদম অন্ধকার। এমনকি কোনো ল্যাম্প পোস্টের আলো বলতেও সেখানে কিছু নেই। রাতের বেলা শুধু রাস্তাটা তারা যাচ্ছিল। ঠিক সেই সময় তারা দেখতে পায় যে একটা মানে লাশ, মানে ৪ জন মানুষ সেই লাশটাকে মানে খাটে করে নিয়ে যাচ্ছে। খুব দূরে খুব দ্রুত যাইতেছিল তারা। তো এর মধ্যে তাদের যে ৩ জনই তারা সিগারেট খাইতেন, মানে ধূমপান করতেন। তো তারা যে মেস চাওয়ার জন্য মানে ওখান থেকে বের হবেন যে তাদের কাছে আগুন আছে কিনা। তো তারা সেখানে গাড়িটা থামায়। তো তারা যখন গাড়িটা থামায়, মানে তারা সেই গাড়ির দরজাটা খুলে বের হইতে মানে সেই লাশটা নিয়ে প্রায় ১০, ১৫, ২০ হাতের মতো তারা চইলা গেছে। মানে এত দ্রুত তারা লাশটা নিয়ে যাইতেছে। তো এমন সময় মানে তাদের মধ্যে থেকে একজন মানে দৌড়ায় যাইতাছে যে, "ভাই একটু আগুন দেন" বা এরকম কিছু একটা, তাদের কাছে লাইটার আছে কিনা এরকম। তো এটা বলে সে মানে আগায়া যাইতাছে। তখন পেছন থেকে তাদের যে আরো ২ জন ছিল তারা বলতাছে যে, "ভাই সামনের দিকে যায়েন না। আপনি দেখেন এগুলার পা নাই। এগুলা বাতাসে ভেসে যাইতাছে।" তখন সে মানে সেখানে স্টপ হয়ে দাঁড়ায় যায় এবং দেখে যে সত্যিই তো এদের কোনো পা নাই। তারা মানে বাতাসে ভেসে মানে বাতাসে ভেসে তারা যাইতাছে সেই লাশটা নিয়া, মানে লাশের খাটিয়া নিয়া। তো এটা দেখে তারা মারাত্মক ভয় পেয়ে যায় ৩ জনে, এবং ৩ জনে দৌড়ে আইসা সেই গাড়িতে উঠে পড়ে এবং পুরা রাস্তা দোয়া পড়তে তারা তাদের সেই অফিসে পৌঁছায়। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। আজকের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কাওয়াত্তে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।